এটাই মনে করেছিলেন। রাসেল ভাই এটা ছিল সবে শুরু মাত্র। তো এর ঠিক পরের দিন উনি যখন রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়িতে ফেরার পর ওই দিন আবার সব ওনার কর্মচারীরা ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল, যেহেতু আগের দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই জন্য ওই দিন একদম বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। কিন্তু বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার পর উনি যখন বাড়ির বাইরের টিনের গেট ছিল, টিনের গেটটা খুলে যখনই ভিতরে ঢুকেছেন, দেখে উঠোনে 15-20টা বাচ্চা খেলাধুলা করছে। আচ্ছা। এবং অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চাগুলো সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপ্টা প্রকৃতির। এবং ওই সময় মানে চাঁদের আলো, যেহেতু মানে ঝড়ের সময় চাঁদের আলো ওই সময় ছিল না, একটু বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকার আলোতে উনি যতটুকু দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতির এবং সবার চোখগুলো অনেক বড় বড়। তো উনি দৃশ্য দেখে কিছুটা একটু ভয় পেলেন এবং চিন্তা করেন যে এই ধরনের বাচ্চা তো আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। তখন উনি জিজ্ঞেস করেন, এই তোমরা কারা? যখনই এভাবে বলেছে, সবাই ওই বাচ্চা 15-20টা বাচ্চা সবাই দৌড় দিয়ে, মানে মনে হলো মানে বেড়া টপকিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকিয়ে চলে গেল ওই পাশে। এবং ঘন অন্ধকার ছিল, ওই পাশে জঙ্গল ছিল, কিন্তু ওরা কোথায় গেল? উনি এইটা দেখে খুব মানে ভয় পেয়ে গেলেন। উনি সাথে সাথে তাড়াতাড়ি টর্চ নিয়ে বের হলেন। ওনার হাতে টর্চ ছিল, তখন টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে খেয়াল করলেন যে ওখানে কিচ্ছু নাই। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় গেল? তখন উনি চিন্তা করলেন যে আসলে আমাদের বাড়িতে হচ্ছেটা কি, গতকালকে ঘটনা ঘটলো, আজকে এটা। তো উনি চিন্তা করেন হয়তো কোনো বাচ্চা আসতেও পারে। তো উনি আবার ওনার বাড়িতে ওনার স্ত্রীকে বললেন, বাড়ির অন্য সদস্যদেরকে বললেন যে এখানে বাচ্চা খেলাধুলা করছে, তোমরা দেখেছো কি? সবাই এক বাক্যে বলল, কই না তো, আমরা তো এই ধরনের কোনো কিছুই খেয়াল করি নাই, বা এরকম বাচ্চা খেললে তো আমরা টের পেতাম, এটা তোমার মনের ভুল বা এই সমস্ত বলে মানে তাকে এই কথা বলে দিল। কিন্তু উনি জানেন আসলে এটা তো তার মনের কখনোই ভুল ছিল না, উনি যেটা দেখেছেন উনি ঠিকই দেখেছেন। আসল ভাই, এর ঠিক পরের দিন থেকে আর একটা নতুন উৎপাত শুরু হলো। সেটা হলো রাতের বেলা যখন ওনারা ঘুমিয়ে থাকেন, রাত ঠিক 1টা কি 2টোর দিকে ওনার টিনের চালে মনে হয় কে যেন ধূপধাপ করে এক পাশ থেকে আর এক পাশে চলে যায়। তখন স্বাভাবিকভাবে আসলে গ্রামে কিন্তু ওই যে এক ধরনের প্রাণী আছে যেগুলাকে আমরা মানে শুদ্ধ বাংলায় যেটাকে আমরা গন্ধগোকুল বলি, আর আঞ্চলিক ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। কোন অঞ্চলে খাটাস, কোন অঞ্চলে নেইল, এই ধরনের শব্দে এই প্রাণী ডেকে থাকে। তো ওনারা চিন্তা করেছেন হয়তো বা এই ধরনের প্রাণীই হবে যে রাতের বেলা এখান দিয়ে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই, কিন্তু ওই ধরনের প্রাণীর যেই আকৃতি অনুযায়ী যেই ধরনের শব্দ হওয়ার কথা, তার থেকে আরো 5-6 গুণ বেশি শব্দ হয়। তার মানে ওর থেকে বড় কিছু। তো ওনারা 1-2 দিন এটা মানে মানে অবজারভেশন করার পর ওনারা চিন্তা করেন আমরা একটু যখনই শব্দ হয় বাইরে গিয়ে দেখবো জিনিসটা কি। একদিন আসল ভাই মানে 3 দিনের দিন যখন এই মানে 2 দিন অবজারভেশন করার পরে 3য় দিন যখন রাতে যখনই শব্দ শুনেছে, ওনার বাড়ির 3-4 জন সদস্য দৌড়িয়ে দরজা খুলে বাইরে এসে যখন রাসেল ভাই টর্চ জ্বালিয়েছে, তখন দেখে যে একটা ছোট্ট বাচ্চা টিনের চালের এই মাথা থেকে ও মাথা দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে সবাই বুঝে ফেললো যে আসলে তাদের বাড়িতে যেই ঘটনাটা ঘটে চলছে এটা স্বাভাবিক কোনো কিছু নয়, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা মানে নিয়মিতভাবে ঘটে চলছে। কোথায় পেয়েছো? তখন বলে যে কেন, এটা জেনে আপনার কি দরকার? কারণ না, বলো, দরকার আছে, কারণ এটা নিয়ে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তখন বলে কি ঘটেছে? তখন বলে যে রাত্রে উনি যখন ওই চামড়ার উপরে মানে তাবিজ লেখা শুরু করেছেন, উনি মানে ফিল করছিলেন যে ওনার আশেপাশে মানে মনে হচ্ছে অনেক কেউ দৌড়াদৌড়ি করছে, ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ হয় এরকম কেউ দৌড়াদৌড়ি করছে। তখন উনি চিন্তা করলেন যেহেতু উনি তাবিজ লেখেন, অনেক সময় জিন ভূত তাড়ান, এই জন্য হয়তো বা কোনো দুষ্ট জিন ওনাকে ডিস্টার্ব করছে, উনি এই চিন্তা করেন আর কি। এটা চিন্তা করে এমনি নর্মালি দোয়া পরে উনি ফু দেন। এখন এরপরে রাসেল ভাই মানে ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার ঘাড়ে মানে প্রচন্ড একটা কামড় উনি অনুভব করেন, যে হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচন্ড কামড়, এবং উনি ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তী সময় ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার ঘাড়ে ওই যখন দাগটা উনি আয়নায় দেখেন এবং পরিবারের অন্য সদস্যরা যখন দেখেন, তখন মনে হচ্ছিল ছোট বাচ্চা কামড় দিলে যেরকম দাগ হয়ে যায় ওই রকম ছোট দাঁতের কামড় সেগুলো। এবং এর কারণে উনি পরবর্তীতে হন্তদন্ত হয়ে ফিরে আসেন যে আমার কখনো এরকম ঘটনা ঘটে নাই,
আজকে তোমার এই চামড়া লেখার সময় কেন এই ধরনের ঘটনাগুলো, সত্যি করে বলো চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন উনি বলেন যে, সব খুলে বলেন যে এরকম একজন লোক আসছিল, উনি সেটা দিয়ে গেছেন, এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না, কিন্তু চামড়াটা রাখার পরে আমার ফ্যামিলিতেও এই ধরনের ঘটনা ঘটছিল। আচ্ছা। তখন ওই হুজুর বলেন যে এই চামড়া তুমি এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং এটি নদীতে গিয়ে ফেলে দাও। রাসেল ভাই, আমাদের রাজবাড়ী শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে। তখন উনি যেটা করেন, উনি ওই হুজুরের কথা শুনে ওই চামড়াটি উনি নদীতে গিয়ে ফেলে দেন। তো ফেলে দেওয়ার পরে রাসেল ভাই আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই চামড়াটা রাখার পরে ওনার দোকানের বেচা কেনা অস্বাভাবিক রকমের কমে গিয়েছিল। আচ্ছা। মানে ওনার দোকানে দেখে কোনো মানে রেগুলার যারা কাস্টমার তারাও অন্য দোকান থেকে মাল কিনছে, কিন্তু ওনার দোকানে কেন জানে আসছে না। তো উনি খুব অবাক হচ্ছিলেন, কি ব্যাপার, মানে আমার দোকানে কেউ আসছে না কেন? তো এটা উনি একটু সন্দেহের মধ্যে। রাসেল ভাই এরপরে একদিন উনি আসছেন, তো সেদিন আর বাড়ির সামনে না, ওই দিন আবার কোনো কারণে উনি দাওয়াত খেয়ে এক জায়গা থেকে ফিরছিলেন। ওই সময় বেশ রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। তখন পথিমধ্যে দেখে এরকম চাদর পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তখন বলে, এই কে? তখন ওই চাদর পরা লোকটি তখন আর পালায় না, তখন আস্তে আস্তে সামনে এগিয়ে আসে। সামনে এগিয়ে এসে ওনার চাদরটা ওনার মাথা থেকে সরিয়ে ফেলে। সরিয়ে ফেলার পর দেখে যে ওটা সেই লোক যে ওই চামড়াটি দিয়ে গিয়েছিল তার দোকানে। তখন সে বলে যে আমার চামড়া ফেরত দে। তখন বলে যে আমি চামড়া ফেলে দিয়েছি। তুই কেন ফেললি? আমার চামড়া ফেরত দিতে হবে। তখন বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, আমি নদীতে ফেলে দিয়েছি, বলে তোর অনেক ক্ষতি হবে। এটা বলেই রাসেল ভাই সে অদৃশ্য হয়ে যায়। তো ওই দিন রাত্রে রাসেল ভাই, যে ওনার তো 3টা ছেলে সন্তান এবং 2টা কন্যা সন্তান ছিল, তো ওনার একটা সন্তান ঘুমের ভিতরেই মারা যায়। আচ্ছা। মানে কোনো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিছু ছিল না, ঘুমের ভিতরেই মারা যায়। এরপর থেকে রাসেল ভাই উনি আর কখনোই মানে সামনাসামনি কোনো ওই বাচ্চা বা ওই চাদর পরিহিত কোনো লোককে না দেখলেও উনি এখনো ঘুমের মধ্যে ওই চাদর পরিহিত লোককে স্বপ্ন দেখেন অস্পষ্ট ভাবে, এবং অনেক বাচ্চাদেরকে উনি দেখেন, ওই যে অদ্ভুত চেহারার বাচ্চাদেরকে উনি ঘুমের মধ্যে স্বপ্ন এখনো দেখেন। আচ্ছা। তো এখনো ওনার সাথে ঘটনাটা চলছে। তো যেহেতু ওনার সাথে এখনো ঘটনা চলছে, এই জন্য উনি নামটা বলতে আমাকে নিষেধ করেছিলেন যেন আমি নামটা না বলি। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। অনেক অসাধারণ একটা ঘটনা, এবং ঘটনার শুরুটা যেখান থেকে আমি প্রথমেই মানে ভাবতেও পারিনি যে কেউ মাছ নিয়ে আসবে বাসা থেকে এবং সেই মাছের ব্যাগের মধ্যে ছোট বাচ্চার হাত পাওয়া যাবে। এটা খুব অদ্ভুত একটা চিন্তা এবং একটা অদ্ভুত একটা ব্যাপার যে এইটা কিভাবে হতে পারে। আমি অনেক ভেবেও আমি মানে থাকে না যে কোনো ঘটনা বলার সময় আপনি পরে কি হবে কিছুটা আন্দাজ করতে পারেন, এটা একদম আন্দাজ ছাড়া ছিল আমার জন্য। আর পুরো ঘটনাটা আপনারা অনেকেই ফেসবুকে লিখছেন, ফেসবুকের কথায় আমি একটু পরেই ফিরে আসব, এবং আপনারা লিখছেন যে ঘটনাটি অনেক চমৎকার হয়েছে এবং সবাই নতুন বছরের শুভেচ্ছাও দিচ্ছেন। তো আমি ফিরে আসবো কিছুক্ষণ পরে ছোট্ট একটা বিরতি নিয়ে, একেবারেই ছোট্ট বিরতি। সো কোথাও যাবেন না, আমার সাথে